নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হল্লা বলে। 3-4টে বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান সাজানো এবং প্রতি ক্ষেত্রে মানুষের এসআইআর, মানুষের অধিকার রক্ষা, নির্বাচন কমিশনের দিকটা, বিজেপির পরিবর্তন যাত্রা ইত্যাদি রয়েছে। তবে এর মধ্যে আজকের বড় খবর, যেখানে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন। এই অনুষ্ঠানে, এই ধর্না যে অনুষ্ঠান, এরপরে তিনি সিদ্ধান্ত নেবেন যে দল পরবর্তী কী পদক্ষেপ নেবে বা দল কোন পথে চলবে। তবে যেটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জায়গাটার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ধর্মতলার এই স্পটে। সেটা হচ্ছে একটাই, যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে রাজীব কুমারের গ্রেপ্তার হওয়ার পরে ধর্নায় বসেছিলেন এবং সিঙ্গুর ইস্যুতেও ধর্নায় বসেছিলেন এখানে। অর্থাৎ এরপরেই রাজপাট পরিবর্তন। দেখুন, সেই পুরনো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ধর্মতলার সেই ঐতিহাসিক ধর্নামঞ্চ, সেই ধর্নামঞ্চে আবারও এটা ফাইল ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 2006 যখন তিনি সিঙ্গুর আন্দোলন নিয়ে ধর্না করেছিলেন রাজ্যে, তখন তিনি বিরোধী নেত্রী। আর এরপর রাজীব কুমার পুলিশ অফিসার, আপনারা দেখতেই পাচ্ছেন এই ছবি। সিঙ্গুর আন্দোলনের সময় যে ধর্নামঞ্চ ঠিক যেখানে হয়েছিল, সেখানেই কিন্তু ঠিক সেখানেই আগামীকাল ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে যে এই প্রেক্ষাপটে রাজনীতিক পরিবর্তনের বা অন্ততপক্ষে শাসক দলের পালে হাওয়া লাগার সেই মিথ, পুরনো মিথ, সেটা কতটা গুরুত্ব পাবে জানি না। তবে প্রতিবাদটা কিন্তু এসআইআর নিয়ে, মানুষের নাম বাদ যাওয়া নিয়ে। যোগ্য মানুষের নাম যাতে বাদ না যায়, সেটা যেই আন্দোলন করুন না কেন। কারণ কালকে আমরা দেখেছি সারা রাতব্যাপী সিও দপ্তরের সামনে বসেছিলেন বামেরা, সিপিআই এবং অন্যান্য বাম সমর্থিত দলগুলো, মানে বামেদের সঙ্গে থাকা দলগুলো। এবার সেই বিক্ষোভ আজকে উঠে গেছে, অবস্থান বিক্ষোভ। এবং এই অবস্থান বিক্ষোভ কালকে মোহাম্মদ সেলিম ঘোষণা করেছেন এসডিও বিডিও অফিসের সামনে হবে, কালকে থেকে জেলায় জেলায় হবে। তো সেদিকেও আমাদের নজর থাকবে। আবার আজকে দিল্লিতে কংগ্রেসের তরফ থেকে আশুতোষ চট্টোপাধ্যায়, রাজ্যের কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ এবং গুলাম সাহেব সহ যারা কংগ্রেসের দায়িত্বে রয়েছেন, এবং প্রসেনজিৎ বাবু যারা এসআইআরের দায়িত্বে রয়েছেন, এরকম বহু কংগ্রেস নেতা ছিলেন, অন্তত 6-7 জন। তারাও কিন্তু আজকে এসআইআরের প্রতিবাদ করেছেন। তারা দিল্লি থেকে একটা প্রেস কনফারেন্স করেছেন। প্রশ্ন হচ্ছে এটাই, যে এসআইআরে প্রচুর যোগ্য মানুষের নাম বাদ চলে গেছে। কালকের অনুষ্ঠানে আমরা করছিলাম যে কাগজ আছে, ডকুমেন্টস আছে, পাসপোর্ট আছে, সব কিছু রয়েছে, তাও নাম বাদ গেছে। নাম তোলার রাস্তা থাকলেও তারা এখন একটা সমস্যার মধ্যে রয়েছেন। আর যারা আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের কথা তো বলারই নেই। তাদের মধ্যে গতকাল আমি 2টো খবর করলাম যে 2 জনের মৃত্যু হয়েছে। এখন কালকে আমি প্রশ্ন তুলেছিলাম যে মানুষটা আতঙ্কে, মানে নাম না থাকার আতঙ্কে, যে মানুষটা ভীত সন্ত্রস্ত, আমি মৃত্যুকে মাথায় রেখেই বলছি, মৃত্যুতে আমরা শোকাহত, দুঃখিত। সেই মানুষটা বুকে সাহস করে আত্মহত্যা করছেন গলায় দড়ি দিয়ে। মানে আমি অদ্ভুত রকমের এই টিপিক্যাল মানসিকতা আমি প্রথম দিন থেকে আমরা বলে আসছি। প্রথম যখন মৃত্যু হয়েছিল এই পানিহাটি এলাকায়, প্রথম দিন থেকে বলেছিলাম যে মানুষ সতর্ক হন, পদ্ধতি আছে, আপনারা কারুর কথায় কান দেবেন না, বরঞ্চ প্রপার গাইডেড লাইনে আপনাদের আবার নাম তোলা যাবে যদি আপনারা যোগ্য নাগরিক হন। অযোগ্য হলে নাম উঠবে না, খুব পরিষ্কার। আসুন আমি পরিচয় করে দিয়ে যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। সুদীপকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। মণিকাঞ্চন পাল আমার সঙ্গে রয়েছেন, বিজেপির নেতৃত্ব মুখপাত্র, মণিদাকে স্বাগত। দীপিকা ঘোষ, জাতীয় কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন। অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক পর্যালোচক, বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন। আমি সুদীপের কাছ থেকে শুরু করি। সুদীপ, কালকে ঐতিহাসিক গুরুত্ব এই ধর্মতলার ধর্না মঞ্চের। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল দলের আগামী কর্মসূচি ঘোষণা করবেন। ধর্না তো একদিনের ধর্না কর্মসূচি থাকছে, দুপুরের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। তো আমার কথা হচ্ছে, এখন তো মানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছেন, প্রথম দিন থেকে লড়াই দিয়েছেন, এসআইআরের বিরুদ্ধে বলেছেন। এখন এই ধর্না, মানে প্রায় শেষ বেলায়, সেই ধর্নার গুরুত্ব কি এবং কাল মূলত দলীয়ভাবে এসআইআরের বিরুদ্ধে কোন কোন জায়গাটায় গুরুত্ব দেওয়া হবে? আমি বলি, আন্দোলন প্রতিবাদের কোনো শেষ বেলা হয় না। যখন সেটার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় থাকে,
তখন আন্দোলনের কোনো শেষ বেলা হয় না, কোনো নির্বাচন আছে কি নেই সেটা না, আমি matter করে না। আন্দোলনের শেষ বেলা সুদীপ না, আমি বলতে চাই যে এসআইআর প্রক্রিয়ার প্রায় শেষে আন্দোলনের শেষ। এসআইআর প্রক্রিয়ার যে শেষ বেলাও আপনি যদি বলেন, আমরা বলবো যে এই প্রথম দিন থেকে আমরা যেটা বলেছিলাম যে আনপ্ল্যান্ড এসআইআর, এবং এই আনপ্ল্যান্ড এসআইআর এর কারণে কিন্তু আপনারা দেখেছেন প্রায় 165 জনের উপরে মানুষ তারা মারা গেছেন। এটা আপনার গতকালের এই দুজনের হিসেব বাদ দিয়ে আমি বলছি। তো তারপরেও প্রথম দিন থেকে নির্বাচন কমিশন যে ফ্যালাসি, যে ঔদ্ধত্য, যে অহংকার, সেটার সাথে কাজ করেছে। এবং আজকেও আমরা দেখছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিবেচনাধীন বলে কিছু নাম বাদ দিয়ে মানে ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ বিজেপির নেতারা বাংলায় দাঁড়িয়ে বলেছিল 1.5 কোটি রোহিঙ্গা আছে। আজ পর্যন্ত নির্বাচন কমিশন, আপনাদের সংবাদ মাধ্যমের একজন বন্ধু যেদিন এই তালিকাটা বেরোলো সেদিন নির্বাচন কমিশনকে প্রশ্নও করেছিলেন যে তাহলে কতজন রোহিঙ্গা পাওয়া গেল। বলছে এটা তো আমরা বলতে পারবো না। তাহলে প্রথম দিন থেকে বিজেপির নেতারা যে ঢাক পেটালো যে 1.5 কোটি রোহিঙ্গা আছে, এত লক্ষ লোকের নাম বাদ গেছে, আমি বলছি 15 জন রোহিঙ্গার নামের তালিকা তো অন্তত দিন, সেটাও তো দিতে পারেন। আজকে এই ধর্ণা, প্রতিবাদ, আন্দোলন থেকে আগামী দিক নির্দেশ তৈরি হবে। এবং এটা শুধু 26-এর লড়াইকে সামনে রেখে নয়, যে বাংলাকে পদদলিত করা হচ্ছে, যে বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে, যে বাংলার মানুষকে অপমানিত করা হচ্ছে প্রতি মুহূর্তে, আগামী লড়াইটা কিন্তু দিল্লির লড়াই। 2026-এর পরে 2029-এর লড়াই, এটা মাথায় রাখবেন। এবং এই বাংলা থেকেই আমরা 29-এ যারা বাঙালির নাম বাদ দিয়েছে, যিনি বাদ দিয়েছেন, যার মস্তিষ্ক প্রসূত এটা, তাকে কি করে দেশ থেকে গণতান্ত্রিকভাবে বাদ দেওয়া যায়, সেই লড়াইয়ের নেতৃত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। তার মানে আগামীকাল মূলত এসআইআর এর বিরুদ্ধে লড়াই প্লাস রাজনৈতিক ক্ষেত্রেও একটা ধর্ণা হবে, তুমি যেটা বলছো পরিষ্কার, যে যার মস্তিষ্ক প্রসূত এসআইআর তাকে কি করে দেশ থেকে বাদ দেওয়া যায় বা বের করে দেওয়া যায়, তার একটা পরিকল্পনা হবে, তাই তো? শুধু ডেফিনেটলি। এবং এটা বিজেপির মৃত্যু ঘন্টা তৈরি হবে আগামী দিন। বেশ, এই বাংলা থেকেই আমরা এই মৃত্যু ঘন্টা পাওয়া যাবে। ঠিক। মনিদা কি বলবেন? তৃণমূলের অসুবিধাটা কোথায় হচ্ছে, আমি প্রথম থেকে একটা কথাই বলে আসছি যে মমতা ব্যানার্জি চাইছে 15 বছরের যে ব্যর্থতা সেটাকে ঢেকে দেওয়া। নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করেনি, আনপ্ল্যান্ড কাজ করেছে, তার জন্য সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী কিন্তু কাজ করছে। এখন কিন্তু বলতে পারবে না শুধু নির্বাচন কমিশনই কাজ করছে, এখন কিন্তু সব জায়গায় ম্যাজিস্ট্রেট বসিয়ে দেওয়া হয়েছে, বিচারক বসিয়ে দেওয়া হয়েছে, তাদের তত্ত্বাবধানে কাজ হচ্ছে। সুতরাং শুধুমাত্র নির্বাচন কমিশন কাজ করছে এটা বলা যাবে না। কিন্তু বিচার ব্যবস্থার উপরে আঙুল তুললে তখন সাধারণ মানুষই তৃণমূলকে খোরাক বানাবে। সেই কারণে এসে সেই ঘুরে ফিরে নির্বাচন কমিশন যদি ভুল করে থাকে তাহলে সেখানে যাও, সেখানে গিয়ে সুপ্রিম কোর্টের উপরে কথা। অ্যাকচুয়ালি এরা কিছু অহংকার বলছিল না, অধ্যত্ত এটা তো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী এসআইআর হচ্ছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআর কোনোভাবেই বন্ধ করা যাবে না, বন্ধ হবে না, এটা নিয়ম, এটা সংবিধানের রাইটস, নির্বাচন কমিশন করবে, এটা বন্ধ হবে। তারপরেও তার উপরে করা হচ্ছে, তার মানেটা কি? নজরটা ঘুরিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি সুদীপের অসুবিধাটা হচ্ছে বা তৃণমূল কংগ্রেসের অসুবিধাটা কোথায় হচ্ছে বলেছে দেবাশিস মনে আছে 2023-এ যে নির্বাচন কমিশনার মহিষাসুর নির্বাচন কমিশনার ছিল স্টেটের, তার বাড়িতে তার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কিভাবে 3 জন মন্ত্রী রাত্রেবেলা তার বাড়িতে গেল আর পরের দিন সকালে সে প্রেস করে সেই সিদ্ধান্ত বদলে দিও, সেই ছবি এখন আমরা সবাই জানি। আপনি কি রাজীব সিনহার কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি তো, এই তৃণমূল কংগ্রেস ভেবেছিল নির্বাচন কমিশনকে আমি যা বলবো তাই করবে। এবার যেহেতু ওনারা যা বলছে সেটা শুনছি না, এর জন্য নির্বাচন কমিশনের অধ্যক্ষ, সেই নির্বাচন কমিশন তো এই নির্বাচন কমিশনের একটা টিম ছিল, আন্ডারে ছিল, তখন তোমাদের ভালো লেগেছিল। এখন তোমাদের নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি ইস্যু সেটা নয় নির্বাচন কমিশন কাজ করছে কি করছে না। আমার কথা মতো শুনো, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার নিচে সব এমএলএরা থাকে, আমি 294টা কেন্দ্রের ক্যান্ডিডেট, আমি যা বলবো সেটাই শেষ কথা হবে, আমার কথা অনুযায়ী একটা পাতা নড়ে না। সুতরাং এই নির্বাচন কমিশনার কে হরিদাস পাল যে আমার কথা শুনবে না? সুতরাং এর বিরুদ্ধে যা করার করণীয়। যখন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআর বন্ধ হবে না, তারপরেও কেন গিয়ে ধর্না এই কারণে যে 15টা বছরে সুদীপের টাইম আসলে সুদীপ বলবে 15টা বছরে কতগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছো, লজিস্টিক হাব খুলেছে, এতে চাকরি তৈরি হয় না, আজকে আছে কাল নেই, সেলসম্যানের চাকরি, পিঠে ব্যাগ নিয়ে কাজ, এতে কাজ তৈরি হয় না। কতগুলো 15 বছরে 15টা কারখানার নাম বলুক
যে এই 15টা ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের সরকার তৈরি করেছে, কত কারখানা চলে গেছে, কত শিল্প চলে গেছে, কত টাকা চলে গেছে, কেমনভাবে একটা অভিষেক ব্যানার্জি শুধুমাত্র ওই ফ্যামিলির লোক বলে কোথা থেকে কোথায় এসে গেছে। হয়তো সুদীপ বা সুদীপের মতো ছেলেরা তৃণমূলের জন্য আরও বেশি কাটে, তাদের সেই যোগ্যতা নেই, যেহেতু তিনি ব্যানার্জি পরিবারের, সেই জন্য সেখানে চলে গেছে। তো সেখানে যাওয়ার পরে এই জিনিসগুলোকে ঢাকতে হবে তো আস্তে আস্তে। 7 লাখ ভোটে জিতে গেল, কি করে জিতলো? এমন কে যে 7 লাখ ভোটে জিতে এমন কি কাজ করেছে, এমন কি মানে মমতা ব্যানার্জির থেকেও মাস লিডার হয়ে গিয়েছে। সুতরাং তার যে অর্থ, তার যে সম্পত্তি তৈরি হয়েছে, সেই জিনিসগুলোকে ঢাকা আস্তে আস্তে ঢেকে দেওয়ার জন্য আজকে এই ধর্ণামঞ্চ তৈরি হয়েছে। আর ধর্ণামঞ্চের কি নাটক সে কিন্তু আমরা জানি। যে রাজীব কুমারকে নিয়ে ধর্ণামঞ্চ করেছিল, আজকে পুলিশের চাকরি ছাড়তে না ছাড়তেই সে রাজ্যসভার এমপি হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। তার মানে সে পুলিশ থাকাকালীন ওই পুলিশ তোমার উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো স্লোগান দেয় না রাস্তায়, আমরা স্লোগান দিই, সেই কাজটা প্রমাণ করে দিয়ে দেখালো যে কেন সেদিন মমতা ব্যানার্জি ধর্ণা দিয়েছিলেন রাজীব কুমারের জন্য। রাজীব কুমার কি একদম দেশের জন্য দেশপ্রেমী পুলিশ অফিসার ছিলেন? না, তিনি তৃণমূল কংগ্রেসের অনেক কিছু জানতেন, তাকে সেভ করতে হবে, নাহলে তৃণমূল কংগ্রেস টিকবে না। তৃণমূল কংগ্রেস টিকবে না মানে মমতা ব্যানার্জি টিকবে না। এই কারণে সেদিন রাজীব কুমারের জন্য ধর্ণা করেছিল। আজকে দেখুন মানে সেই গ্রেটনেসটা আজকে নেত্রী দেখালেন আপনি। হ্যাঁ, তাই দেখালো তো। তাহলে আমার বিষয় হচ্ছে রাজীব কুমার কে জন্য কেন ধর্ণা দিয়েছিল? দেখিয়েছিল তো দেশের জন্য ধর্ণা দিচ্ছে, রাজ্যবাসীর জন্য। এই যে সুদীপ বলো না, বাঙালিকে পদদলিত করছে, বাঙালির অপমান হচ্ছে, বাংলার অপমান হচ্ছে, টেনে টেনে বলছে কেমন করে। বাঙালি না, সেদিন রাজীব কুমারের জন্য কেন ধর্ণা দিয়েছিল? এই কারণে যে তুমি পদ ছাড়লে তোমাকে রাজ্যসভার এমপি করবো, তুমি আমি যা বলছি সেইগুলো করো, তোমার হাতে যে ডায়েরিটা আছে সেটা কিন্তু সিবিআই হাতে দিও না। এই যে কৃতজ্ঞতা বোধ, এই কৃতজ্ঞতা বোধ দেখিয়েছিল সেদিন আমাদের রাজীব কুমার, তার জন্য ধর্ণা দিয়েছিল। আজকে আপনি ঠিক বলছেন মনিদা, আমি শোনাবো চন্দ্রিমা ভট্টাচার্য মূলত এই ধর্ণা মঞ্চ নিয়ে, অর্থাৎ আগামীকাল যে তৃণমূলের যে পরিকল্পনা রয়েছে সেটা নিয়ে কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, একবার শোনাই আপনাদের, শুনুন। মুখ্যমন্ত্রী সবসময় প্রতিবাদের কণ্ঠস্বর, অন্যায় হলে প্রতিবাদ, সেটা তার রাজনৈতিক চরিত্রের মধ্যে একদম রয়েছে এবং সেই তার ভূমিকা সারা বিশ্ব জানে। অন্যায় হলে প্রতিবাদ করবেন, শাসকে আছেন, যেখানে শাসকের মাথায় রয়েছেন, কিন্তু তাই বলে অন্যায়ের প্রতিবাদ করবেন না তা তো নয়। তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর সবসময় সোচ্চার থেকেছে, সবসময় সোচ্চার থাকে, এটা আরও প্রমাণিত হচ্ছে। সুতরাং মানুষ জানেন যে মানুষের পাশে যিনি থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে এত কাণ্ড করছেন তার মধ্যে তো দলের বিভাজন দেখছেন না। দলের বিভাজন কি? সারের প্রক্রিয়ার বিরুদ্ধে যে উনি এই আন্দোলনগুলো করছেন, তাতে সেটা তো খালি দলের মানুষকে ঢুকিয়ে দিন এ কথা বলছেন না। বাদ যাচ্ছে যারা, তারা তো অন্য দলেরও সমর্থক হতে পারে। তাহলে গোটা সব মানুষকে নিয়ে তার আন্দোলন, প্রতিবাদটা যখন তিনি গোড়ার থেকে করেছেন, বিরোধীতে যখন ছিলেন তখন থেকে যে প্রতিবাদ করেন, আজও অন্যায়ের প্রতিবাদ করেন, মাটিতে থেকে করেন, রাস্তায় থেকে করেন। দেখুন, এতে ভোটে কতটা প্রভাব পড়বে বা তৃণমূল কি ভাবছে আমি জানি না, কিন্তু যে মানুষগুলোর নাম বাদ গেছে এবং যে মানুষগুলোর নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে, খানিকটা তাদের তো সিম্প্যাথি ডেফিনেটলি যাবে। এখন যে মারা গেছে, যে চলে গেছে, তাদেরটা বাদ দিলেও বহু মানুষ দাবি করছেন যে যোগ্য মানুষের নাম বাদ গেছে, তাদের কাগজপত্র নাকি সবটা রয়েছে। ত্রুটিকার তাহলে বিএলওদের, ইআরওদের, এইআরওদের, নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবেই কাজটা করা হয়েছে এই সিম্প্যাথেটিক্যাল একটা গ্রাউন্ড তৈরি করবার জন্য? প্রশ্ন তুলছেন অনেকে, আমি সেটা নিয়ে জিজ্ঞেস করব। কিন্তু আজকে সমানভাবে দিল্লির মাটিতে বসে কংগ্রেসও একই প্রতিবাদ করেছেন। বিরতির পর ফিরে এসে কংগ্রেস প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন শুনবো, তারপর লতিকা ঘোষ আমাদের কাছে রয়েছেন, তার বক্তব্য আমরা নেব, সঙ্গে থাকুন। রাজ্যে এসআইআর এর বিরোধিতায় মোটামুটি বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলগুলো করছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে আমাদের এই পরিকাঠামোতে এসআইআরকে শাসক দল যেমন সমর্থন করছে না, কাজেই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইআরও, এইআরও, বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আবার অন্যদিকে রাজ্যের অন্যান্য যে বিরোধী দলগুলো অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম, তারাও তুমুল বিরোধিতা করছেন মূলত এই তালিকা বেরোনোর পর। আমি জিজ্ঞেস করেছিলাম এক বাম নেতাকে যে এখন কেন বলছেন যে এখন ছবিটা অনেক বেশি পরিষ্কার আমাদের কাছে, তাই আমরা এখন বিক্ষোভ করছি। গতকালকে সি অফিসের সামনে সারা রাত ব্যাপী বামেরা ধর্নায় বসেছিলেন। আজকে বামেরা বলছেন যে অন্যরকম রূপে আন্দোলন হবে। কিন্তু মূলত কংগ্রেসের কি অভিযোগ? দিল্লিতে বসে শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, কি বলেছেন আজকে? একবার অনেক কথা বলেছেন, তার ছোট্ট একটা অংশ শুনবো, শুনি। 28 তারিখের ভোটার লিস্টে আছে জীবিত ভোটারের নাম। শুধু তাই নয়,
তার পরিবারের সবার নাম আছে, তার নাম ডিলিটেড করা আছে। এবং এই যে নামের সংখ্যাটা মালদাতে 8,28,000-এর ওপরে, মুর্শিদাবাদে 11 লক্ষ, এবং পশ্চিম বাংলায় আজকে মূল বিষয় আমাদের রাজ্য সরকার আর নির্বাচন কমিশন লড়াই করছে, কেন্দ্রীয় সরকার বিজেপি তৃণমূল লড়াই করছে। নির্বাচন কমিশনের যে কাজ সেটা হচ্ছে জেনুইন ভোটারের নাম যাতে ভোটার লিস্টে থাকে। আজকে ভাবুন, অমর্ত্য সেনকে ডাকা হয়েছিল, তিনি গেছিলেন, তার নাম উঠেছে। আজকে চিফ সেক্রেটারির নাম অ্যাডজুডিকেটের মধ্যে, আমাদের দুবারের বিধায়ক তার নাম অ্যাডজুডিকেটের মধ্যে, আজকে রিচা ঘোষ তার নাম, আজকে চিফ সেক্রেটারি আপনারা জানেন তার নাম। তো পশ্চিম বাংলায় আজকে ঈশা খান চৌধুরী এখানে আছেন, একসঙ্গে যারা মালদায় জন্মেছে, কারুর নাম আছে কারুর নাম নেই, সেই ব্যক্তি যখন এসে কংগ্রেসের কাছে বলছেন যে একসঙ্গে জন্মেছি, একসঙ্গে বড় হয়েছি, খেলেছি এই জায়গায়, মায়ের নাম আছে, বাবার নাম আছে, ছেলের নাম নেই, কি করে সম্ভব হয়? আচ্ছা, যে সমস্ত বিষয়গুলো নিয়ে শুভঙ্করবাবু প্রশ্ন তুলছেন লতিকাদি, সেখানে আমার তো মনে হয় সম্ভব হয় যদি আমার নিজের তথ্য ভুল থাকে। সেটা তিনি অমর্ত্য সেন হতে পারেন, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী, সচিব, যে কেউ হতে পারেন, এমনকি রিচা ঘোষ, খেলোয়াড় ইত্যাদি অনেকের কথা বললেন। আমরা এর আগেও দেখেছি ভারতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ সামি, তার নাম বাদ চলে গিয়েছিল, তিনি কিন্তু এসআইআর প্রক্রিয়ার প্রশংসা করেছেন। ভারতীয় ফাস্ট বোলার, তিনি বলেছেন ঠিক ছিল, আমি নথি জমা দিয়েছি, আমার আবার নাম উঠেছে। কিন্তু এই যে নামের ক্ষেত্রে একটা আবেগ থাকলে সেই নামকে ডাকা যাবে না বা প্রশ্ন করা যাবে না। আমি যদি ধরে নিই যে প্রোগ্রেসিভ তালিকা তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশন এবার এমন কিছু জিনিস করছে যেটা দৃষ্টান্ত হিসাবে এক্সাম্পল সেট করা যায়, এক্সাম্পল হতে পারতো, কিন্তু সেখানে তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করার চেষ্টা হচ্ছে কেন? না, একটা জিনিস দেখো, আজকে রিচা ঘোষ খুব সম্ভবত, রিচা ঘোষ যেখানে তাকে আমরা ভারতবর্ষে এবং বাংলার প্লেয়ার হিসাবে একজন, তাকে সম্বর্ধনা দিচ্ছি, তাকে প্রধানমন্ত্রী সম্বর্ধনা দিচ্ছেন, তাকে মুখ্যমন্ত্রী সম্বর্ধনা দিচ্ছেন, হঠাৎ করে যদি তাকে জানানো হয় যে সে ভারতবর্ষের ভোটারই নয়, এইবার সেইটা মানে কি তাহলে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? ভারতবর্ষের ভোটার নয়, আমি যদি ক্ল্যারিফিকেশনের জন্য ডাকি, হ্যাঁ, আমি যদি আজ মনিকাঞ্চন দাকে আমি বহুদিন ধরেছি, আজকে যদি দেখা যায় কোনো একটা অফিসিয়াল কাজের জন্য আমি মনিদার বলি যে মনিদা আপনি বায়োডাটাটা আপনার নিয়ে আসুন, আমি কি অন্যায় করে ফেলবো? না না, সেরকম হচ্ছে না তো। কতগুলো ভুল তথ্য, যেমন অমর্ত্য সেনের ক্ষেত্রে আমি যেটা বলি, যেটা শোনা গেছে, জানি না, এটা নিউজ পেপারে বিভিন্ন পত্রপত্রিকায় যেটা প্রচার হয়েছিল যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে অমর্ত্য সেনের বয়সের ফারাকটা বোধহয় 15 না 16 বছর, এবং সেইটা কোনো জায়গায় এসিআই এর মনে হয়েছে যে এটা ঠিক নয়। এটা এইটুকু তো অন্তত সেন্স থাকা দরকার। অমর্ত্য সেনের বয়স প্রায় 90-এর উপরে, তার মা ছিলেন কত আগে, এবং সেই সময় বাঙালিদের মধ্যে কম বয়সে অল্প বয়সী বিবাহ, 14-15 বছর বয়সে সন্তান হওয়া, এগুলো হতো। এই অদ্ভুত কিছু কারণ দেখিয়ে, কিছু ডিসক্রিপেন্সি দেখিয়ে এই যে ডাকা, এবং এই মুহূর্তে আমরা যেটা শুনছি ইয়ারোদের নাকি কোনো ইয়ারোদের প্রায় ক্ষমতা রাখাই হয়নি সেইভাবে। এই যে আনপ্ল্যান্ড একটা সিস্টেম, এইটা কংগ্রেস কিন্তু বরাবরই বলেছে যে এসআইআর ভুল নয়, এসআইআর আমরাও করেছি, কিন্তু এই যে স্পেশাল রিভিশনের নাম দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে, মানুষকে ডাকা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমার জেলা নদিয়াতে বোধহয় মালদা মুর্শিদাবাদের পর সব থেকে বেশি নাম বাদ পড়েছে, এবং আমার জেলা থেকে বহু মানুষের ফোন আমার কাছে এসছে, তারা বলছে বাড়িতে ছেলে মেয়ে দেখা যাচ্ছে মা বাবার নাম আছে, ছেলে মেয়ের নাম নেই, ছেলের নাম আছে মেয়ের নাম নেই, হচ্ছে নিশ্চয়ই হচ্ছে, স্বামীর নাম আছে, হাজবেন্ডের নাম আছে, ওয়াইফের নাম নেই। এই জিনিসগুলো, এগুলো অদ্ভুত লাগে না? আজকে তোমার নাম আছে, দেখা গেল তোমার স্ত্রীর নাম নেই, বা তোমার ভাই বা বোনের নাম নেই। আরে একই বাড়িতে না, এটা কি কোনো টেকনিক্যাল এরর হচ্ছে নাকি টেকনিক্যাল এররের জন্য হতে পারে? দ্বিতীয়ত হচ্ছে তার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে নামের বানান ভুল থাকতে পারে। হ্যাঁ, না না, সেগুলো তো আমরা যখন ফর্ম ফিল আপ করেছি তখন তো নামের বানান কারেকশন সবকিছু করে দিয়েই করা হয়েছে, তারপরেও
58 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে। তুমি এইটা না ভাবো না, সেটা তো দেবাশিস। মৃত ভোটার আর শিফটেড ভোটার, তাদের নাম হ্যাঁ, তো না বাদ না, যাবেই। তার মধ্যে বহু লোক ডিলিটেড যারা জীবিত, এরকম ভোটারের নাম বাদ গেছে। যেটা নিয়েই আমাদের আন্দোলন, যেটা বেশ। নিয়ে আজকে মমতা ব্যানার্জিও আন্দোলন করছে। হয়তো হ্যাঁ, মমতা ব্যানার্জির ইলেকশনের আগে এক একটা মাস্টার স্ট্রোক থাকে, তো এই আন্দোলনটা আরো অনেক আগে উনি করতে পারতেন, কিন্তু বাদ গেছে 58 লাখ ভোটারের নাম। 60 লাখ রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। আচ্ছা, আর নতুন করে আবার 5 লাখ ভোটারের নাম বাদ গেছে। এইটা মানে খুব আর এটা মনে হয় কি যে এই যে যাদের নাম আবার তোলবার সময় প্রসেস রয়েছে, তাদের এই ইলেকশনে আমরা যে শুনছি যে এপ্রিলের 15 তারিখের পরেই নাকি ডেট ফেলা হবে, হ্যাঁ, মে মোটামুটি। মাসের মধ্যে। এর মধ্যে সম্ভব সেই মানুষগুলো ভোট দিয়ে? এই তাদের ভোটে তো বিজেপিও এক সময় জিতেছিল, আজকে সেই আজকে এটা ভোটাররা একদম নেই। বাস্তব যে মতুয়া, গোসাই, দলপতি এরকম বহু মানুষের নাম বাদ গেছে। কালকে পর্যন্ত যে ধারণাটা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছিল যে মুসলিম হলে নাম বাদ যাবে, কিন্তু কালকে আমি যে খবর দেখিয়েছি তাতে একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে মানুষেরা প্রতিবাদ করছেন, তাদের প্রত্যেকের কপালে সিঁদুর, সিঁথিতে সিঁদুর রয়েছে। তো কাজেই সেক্ষেত্রে হিন্দু, মতুয়া, গোসাই, দলপতি, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, আদিবাসীদের প্রচুর নাম বাদ গেছে। ওবিসি, আমি বলছি তো তাদের সবার নাম বাদ গেছে। তার মানে কোনো একটা জায়গায় এই যে সেলফ ক্লেইমড যে একটা অভিযোগ ছিল যে শুধু মুসলিম হাঁটানোর জন্য, মুসলিমদের বাদ দেওয়ার জন্য এসআইআর করা হচ্ছে, মুসলিম ওয়াশ আউট প্রক্রিয়া করা হচ্ছে, এটা তো ভুল প্রমাণিত হলো আজকে। আমি কালকেরই বাইট, এই যে দেখুন আজকে যাদের ছবি এখানে একটু বড় করে দেখাই এই ছবিটা, এরা দেখুন প্রতিবাদ করছেন। আপনার কি মনে হচ্ছে এখানে একজনও মুসলিম মানুষ নেই? দেখুন সব হিন্দু মানুষ, গোসাই, দলপতি, মতুয়া এরা। তার মানে নাম বাদ যাচ্ছে, টেকনিক্যাল এরার হতে পারে, কাগজ না থাকতে পারে, কিন্তু মুসলিমদেরকে ওয়াশ আউট করবার জন্য এসআইআর, আমার তো মনে হয় যে সেই পারসেপশনটা থেকে এখন পলিটিক্যাল না, পার্টিগুলো সরে আসা উচিত। এইটা আমার মনে হয় এইটা তোমার বিজেপিকে প্রশ্ন করা উচিত। বিজেপি বলেছিল যত অনুপ্রবেশকারী আছে সব বাদ যাবে, যারা অনুপ্রবেশ করেছে, এবং তাদের টার্গেটই ছিল, মানে অঙ্গুলি নির্দেশই ছিল যে এই অনুপ্রবেশগুলো সব মুসলিম সম্প্রদায় থেকে। তাহলে এত হিন্দু নাম কি করে বাদ গেল? হিন্দু তো তারা, বিজেপি বলেছে এরা শরণার্থী, তাহলে সেই শরণার্থীদের নাম কি করে বাদ গেল? বেশ, শরণার্থীদের নাম বাদ যেতে পারে, এটা হয়তো বিজেপি আগেই আশঙ্কা করেছিল, এবং সেই কারণের জন্য যখন অ্যানুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, সাইড বাই সাইড বিজেপি বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করেছিল। এবং আজকে আমাদের কাছে খবর এসছে দুর্গাপুরের একটি এলাকায় সিএ সার্টিফিকেট পাওয়া গেছে। আমার প্রোডাকশন টিম হয়তো আরও ক্লিয়ার দেখাতে পারবে বা বলতে পারবে যে দুর্গাপুরে একটা জায়গায় সিএতে নতুন শংসাপত্র মানুষ পেয়েছেন, এলাকার মানুষ খুশি। একটা বিরতি নেব, বিরতির পর দ্রুত ফিরে আসবো। আসার পর মোহাম্মদ সেলিম, বামেদের রাজ্য সম্পাদক, তিনি কি বলছেন, কারণ কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমি আবারও বলছি, তৃণমূল, জাতীয় কংগ্রেস এবং বাম সবারই লক্ষ্য কিন্তু নির্বাচন কমিশন। এমনকি এই দৌড়ে পিছিয়ে নেই আইএসএফও। আজকে আইএসএফও অভিযান করে। আমি একই সঙ্গে শোনাবো নওশাদ সিদ্দিকী কি বলছেন এবং মোহাম্মদ সেলিম কি বলছেন। এরপর আমি অমিতাভদার বক্তব্য নেব। এরপরে আসল গন্ডগোলটা কোথায় সেটা খুঁজে বার করবার চেষ্টা করব। সঙ্গে থাকুন। ফিরে আসলাম আলোচনায়। আবারও বলছি যে নদীর জল সবটাই একই খাতে বইছে, শুধুমাত্র বিজেপি আর নির্বাচন কমিশন, মানে বিজেপির সঙ্গে তখন নির্বাচন কমিশন অভেদ্য, অবিচ্ছিন্ন একটা সত্তা, সেটাকে প্রমাণ করবার চেষ্টা হচ্ছে সমস্ত দিক থেকে। আমি জানি না কতটা ঠিক বা ভুল। তো যাই হোক, কি বলেছেন মোহাম্মদ সেলিম এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, আজকে তারাও সিও দপ্তর অভিযান করেছিলেন। পরপর শুনবো। মিছিল গোটা রাজ্য জুড়ে, আজকে এখানে যা কলকাতায় হলো, গতকাল যা হলো, গোটা রাজ্য জুড়ে সর্বত্র বিডিও, এসডিও এবং ডিএম অফিসে তাহলে সব লজিক্যাল ডিসক্রিপেন্সি, আপলোড এই সব যা করেছে ভোটার লিস্টে লোডশেডিং করার চেষ্টা করা। আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে অ্যাডজুডিকেশনে বিচারপতিদের নাম চলে আসবে, এটা কোনো ভাবা যায় না। 104 বছর বয়স, যিনি স্বাধীন ভারতের প্রথম যে ভোট হয়েছিল সেই ভোটে অংশগ্রহণ করেছিল, তাকেও অ্যাডজুডিকেশনের মধ্যে রাখা হচ্ছে। কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাকেও অ্যাডজুডিকেশনে রাখা হচ্ছে। মানে সাধারণ মানুষ, বিশ্বকাপ জয়ী আমাদের রিচা ঘোষ, আমাদের বাংলার মেয়ে, তাকেও অ্যাডজুডিকেশনে রাখা হচ্ছে। এগুলো মেনে নেওয়া যায় না। অমিতাভদা, এটা কি সত্যি উদ্দেশ্য প্রণোদিত?
আমার একটাই প্রশ্ন, এই যে এত বিক্ষোভ, এত আন্দোলন, সত্যি কি নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নামগুলো বাদ দেওয়া বা হেনস্থা করবার কাজটা করছে? সেটা কি সম্ভব? অমিতাভ দা। দেখো দেবাশিস, আমি এখানে যারা আলোচনার টেবিলে রয়েছেন এবং যারা নেই কিন্তু যাদের মতামত এইমাত্র তোমরা শোনালে, এদের প্রত্যেকের থেকে আমার অবস্থান ভিন্ন। অবস্থান ভিন্ন এই কারণে যে আমি এসআইআর কে একটি সাংবিধানিক প্রক্রিয়া বলে মনে করি এবং সেটা এখনো চলমান। সুতরাং এই প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল না জানা পর্যন্ত তার মাঝখানে যারা যে কারণে হইহল্লা তৈরি করছেন তারা মানে তাদের নিজস্ব সংকীর্ণ রাজনৈতিক স্বার্থেই কাজটা করছেন বলে আমার বিশ্বাস। সে ডান হতে পারে, বাম হতে পারে, মধ্যপন্থা হতে পারে। সবচেয়ে বড় কথা, আগামীকাল মহামহিম মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসতে চলেছেন, যিনি ডিএ চাইলে বলেন ওটা সাবজুডিস ম্যাটার। তাহলে এই মুহূর্তে যখন আদালতের হস্তক্ষেপে, আদালতের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বিচার বিভাগীয় আধিকারিকদের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে, এই সাবজুডিস বিষয়ে হঠাৎ উনি ধর্নায় কেন বসতে যাবেন? অর্থাৎ কিনা যেটা ঘটছে সে সম্পর্কে এদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ ছাড়া দ্বিতীয় কিচ্ছু নেই। গোড়া থেকেই রাজনৈতিক দলগুলোর ডান বাম মধ্যপন্থা নির্বিশেষে এদের কাজ ছিল যে এসআইআর প্রক্রিয়া যে হতে যাচ্ছে তাতে জনগণের কি ভূমিকা হবে সেই ব্যাপারে জনগণকে সাহায্য করা, জনগণকে সে ব্যাপারে সচেতন করা এবং এই জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করা। তার বদলে এরা গোড়া থেকে যে কাজটা করেছেন, প্রধান বিরোধী দল বলেছে রোহিঙ্গাদের বাদ যাবে, অর্থাৎ যারা বাদ পড়বে তারাই রোহিঙ্গা, অথবা মানে রোহিঙ্গা বিদায় করা হবে, মুসলিম বিদায় করা হবে, এইরকম একটা ফেনোমেনা, এরকম একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছেন। আর শাসক দল অনবরত বলে গেছেন, শাসক পক্ষে যারা রয়েছেন বা তাদের সঙ্গে যারা রয়েছেন বৃহত্তর জোটের ক্ষেত্রে, তারা হেনস্থা, মানুষের হয়রানি ইত্যাদি ইত্যাদি। প্রসঙ্গটা হচ্ছে আমার একটি নাগরিক অধিকার সুনিশ্চিত করবার জন্য যখন এদেশে সেন্সাস হয়নি, অনুপ্রবেশের ব্যাপক অভিযোগ রয়েছে, ভোট কারচুপির ব্যাপক অভিযোগ রয়েছে, সেখানে একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনা করতে গেলে এই এসআইআর প্রক্রিয়াতে সর্বতোভাবে অংশগ্রহণ করা, নাগরিকদের অংশগ্রহণ করার জায়গাটা প্রশস্ত করা উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলের সম্মিলিত সম্মতির ভিত্তিতে, এবং সেইতে হলে মানুষকে এতখানি বিভ্রান্ত হতে হতো না। যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে, এইখানে অ্যাডজুডিকেশনে যে জুডিকেসি কথাটা আছে, এর মানে বিচার বিভাগ দেখছে। যদি এই মুহূর্তে তাকেও নিন্দনীয় ভাষায় কেউ সমালোচনা করেন, তাহলে সর্বোচ্চ আদালত এবং ন্যায় বিচার ব্যবস্থাকে প্রতি তারা আক্রমণ করছেন বলে আমি মনে করি। সুতরাং এই অ্যাডজুডিকেশন কথাটার মূল্য যারা বোঝেন না এবং এখনো পর্যন্ত বিচার বিভাগীয় নেতৃত্বে বা বিচার বিভাগীয় তদারকিতে এসআইআর এর এই প্রক্রিয়াকে যারা সন্দেহের চোখে দেখছেন এবং নানান প্রশ্ন তুলছেন, তারা ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে রাজ্যে এই প্রক্রিয়া পরিচালনা করতে গিয়ে একাধিক নির্বাচনী আধিকারিককে বরখাস্ত করতে হয়েছে। পশ্চিমবঙ্গ একমাত্র সেই রাজ্য যেখানে বিএলওরা দলীয় ঝান্ডা নিয়ে সিইও দপ্তরকে ঘেরাও করে মতলববাজি চালিয়েছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে যাদের উপযুক্ত প্রযুক্তিগত টেকনিক্যাল দীক্ষা নেই, শিক্ষা নেই, তাদেরকে বিএলও কাজ দিয়ে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে অফিসার তালিকা যখন চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, যে তালিকা দেওয়া হয়েছে সেটা অসম্পূর্ণ এবং একটি ভজগত তালিকা। সুতরাং পদে পদে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা, স্যাবোট্যাজ করবার চেষ্টা হয়েছে। সুতরাং যা ঘটছে, আমি শাসক দল, বিরোধী দল, এমনকি যারা ক্ষমতাতেও নেই, শূন্য বা শূন্যের বাইরে থেকে যারা বয়ানবাজি করছেন, এদের সকলকে আমি দায়ী করে বলছি, যা ঘটছে, যারা মারা যাচ্ছেন, এ সবটা হচ্ছে পার্টি মেড ডিজাস্টার। এসআইআর এর জন্য পার্টি মেড ডিজাস্টার। দিস পলিটিক্যাল পার্টিজ আর প্লেইং ইররেসপন্সিবলি। যেমন বয়ান দিচ্ছেন এদের নেতারা, যেমন ভাষণ দিচ্ছেন এদের নেতারা, এ তো একটু আগে বক্তব্য শুনতে গিয়ে আমি বুঝতে পারছিলাম না কংগ্রেসের মুখপাত্র বলছেন না তৃণমূলেরই আরেকজন বসে মন্তব্য, মানে মুখ ফসকে ভাই বেরিয়ে যাচ্ছে মাস্টার স্ট্রোক। মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিচ্ছেন ইলেকশনের আগে। আরে আশ্চর্য ভাই, দিল্লিতে বসে ওখানে ওই প্রায় একই সুর শুনতে পাচ্ছি। আপনারা মানে অযথাই দূরে থেকে দেখান যে আপনারা ঢিচুম ঢিচুম করছেন, আপনাদের তলার মাসুমিয়াতটা পরিষ্কার হয়ে আসছে জনগণের সামনে। সুতরাং সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে একটি সাংবিধানিক প্রক্রিয়াকে যারা এইভাবে গড্ডালিকার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, সেটা ডান হতে পারে, বাম হতে পারে, মধ্যপন্থা হতে পারে, মানে প্রধান বিরোধী দল হতে পারে, সরকারি দল হতে পারে, প্রত্যেকে দায়ী, প্রত্যেকে দায়ী। এই ব্যাপারটা দরকার ছিল আমার
আপনার প্রত্যেকের নাগরিক অধিকার সুরক্ষিত করবার জন্য, এবং সাংবিধানিক প্রক্রিয়াতেই তা ঘটছে, সাংবিধানিক উপায়েই তা ঘটছে, একেবারে, অমিতাভ সময় কম ইত্যাদি, এই সমস্ত কিছু যদি এই আজকে দায় সংশয় আকারে প্রশ্ন কি থাকে, রাজনৈতিক দলগুলো নেবে? এটা সব থেকে বড় প্রশ্ন। প্রথম দিন থেকে এসআইআর এর প্রতিবাদ এবং বিরোধিতা করে আসা রাজ্যের শাসক দলের গুরুদায়িত্ব এই কারণের জন্য, কারণ কয়েক লক্ষ সরকারি কর্মচারী তারা কিন্তু এই কাজের মধ্যে কাজ করেছেন। কাজেই সরকার চাইছে না, আর সরকারি কর্মচারী স্মুথলি কাজ করতে পেরেছেন কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকছে। কাজেই সেই কারণের জন্য কি এত গন্ডগোল, এত গড়মিল হলো, মানে এসআইআর এর তালিকায় এত মানুষের নাম বাদ গেল? সুদীপ, এই যে দায়িত্বের কথা বলছেন অমিতাভ দা, সাংবিধানিকভাবে বোঝাই যাচ্ছে হ্যাঁ। যে কোনো প্রকারে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়াটা যথাযথ হয়নি দেখানোর জন্যই এই কাণ্ডগুলো যারা জমা নিলেন, মানে এখনো পর্যন্ত যে ডিসক্রিপেন্সি গুলো মানে ভিজুয়ালি দেখা যাচ্ছে, এইগুলো থেকে গেল কি করে? কোন বিএলওদের কাজের থেকে এইগুলো রয়ে গেল? তাদেরকে খুঁজে বার করা যাবে না? আমরা যখন এসআইআর প্রক্রিয়াকে অতি অল্প সময়ের মধ্যে করবার চেষ্টা করা হচ্ছে, তার মানে গণতন্ত্র আস্তে আস্তে পরিপক্ক হচ্ছে। খরচ কমিয়ে কম সময়ে একটি উপযুক্ত কাজকে শেষ করবার সময়সীমা বেঁধে দিয়ে করবার যে পরিকল্পনা, এটা পরিপক্ক গণতন্ত্রের বৈশিষ্ট্য। মাসের পর মাস, দিনের পর দিন একটাই প্রক্রিয়া চলতে থাকবে। কবে হবে ভোট তার নেই ঠিকানা, এবং তারপর জনগণের পরেশানি আর বাড়বে না যদি লম্বা সময়, এইটুকু সময় যারা পরেশানি মন্ত্র শোনাচ্ছেন, এই প্রক্রিয়া যদি আরো দীর্ঘায়িত হয়, আমি সুদীপের উত্তর নিই। তবে সুদীপ বলার আগে বলে দিই, আপনি আগামী দিনে বিজেপিতে জয়েন করছেন, এই বক্তব্য যদি কেউ রাখে আজকে এখান থেকে, বা এই পারসেপশন যদি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি রাগ করবেন। আমি জানি না সুদীপ কি বলবে। সুদীপ কি বলবে? সত্যি কি গণতন্ত্র এবং সংবিধানকে হত্যা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে? রাজনৈতিক দলগুলো করেছে এটা? না, আমি এতক্ষণ ধরে শুনছিলাম দীর্ঘ বক্তব্য। মানে রাজনৈতিক বিশ্লেষকের কাজ তো বিশ্লেষণ করা, হি ইজ নট আ ওপিনিয়ন মেকার, রাইট? অ্যানালিস্টের কাজ বিশ্লেষণ করা, ওপিনিয়ন দেওয়া নয়। বুকে যদি নবারুণ ভট্টাচার্যের ছবি থাকে বসে, আমার তো মনে পড়ছে যে এই মৃত্যু উপত্যকা আমার অনুগ্রহ করে এটা পড়াবেন না। আপনাদের কাছ থেকে কিছু শিখবো না যে কার কি ভূমিকা। আপনার মুখ্যমন্ত্রী যদি তার ভূমিকাটা জানতেন তাহলে ফাইল লুট করতেন না। আপনার পুলিশ প্রশাসন যদি জানতো আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে হয়, তাহলে টেবিলে তাই আপনাদের কাছ থেকে রাজনৈতিক বিশ্লেষকের কি ভূমিকা হওয়া উচিত সে বিষয়ে আপনার কাছ থেকে শিখবো না। আপনি আপনার বক্তব্যটা বলুন প্লিজ। আচ্ছা বেশ, যেহেতু দুজনেই বাইরে রয়েছেন, সুদীপ বলো। এটা আমার প্রেরোগেটিভ, আমি আমার বক্তব্যটা কি বলবো। হ্যাঁ বলো। আপনি এখানে সব জমিদারি করতে আসবেন না। অ্যাঙ্কারের হোলটা অ্যাঙ্কারের, আমি কি বক্তব্য রাখবো এটা আমার প্রেরোগেটিভ, আপনার প্রেরোগেটিভ নয়। শুধু আমি আপনার সময়টা শুনেছি মহামহিম, আপনার বক্তব্য অনেকটা শুনেছি, আপনি এবার আমার বক্তব্যটা শুনবেন আশা করি। তো রাজনৈতিক নেতাদের এই দায় কেন হবে? এসআইআরটা কি রাজনৈতিক নেতারা করেছেন নাকি? নির্বাচন কমিশনার করেছেন। আজ পর্যন্ত 165 জনের উপরে বাংলায় মারা গেছে, নির্বাচন কমিশনারকে শুনেছেন এই বিষয়টা অ্যাড্রেস করতে? আজ পর্যন্ত দেশের নির্বাচন কমিশনারকে শুনেছেন যে পরিবারগুলো মারা গেছে সেই পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাতে? আপনি অমর্ত্য সেনকে ডেকে পাঠাচ্ছেন, পারলে রিচা ঘোষকে ডেকে পাঠাচ্ছেন, নেতাজি সুভাষ বোসের বাড়ির লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সি বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত করছেন। ভেবেছেনটা কি? জয় গোস্বামী সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া লোক, তাকে পর্যন্ত বাদ দেওয়ার চক্রান্ত করছেন। আর তাদের হয়ে কেউ এখানে দাবেদারি করবেন, আর করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকের জামা পড়ে মুখে বুকে নবারুণ থাকলে ওখান থেকে উঠে আসতেন, উঠে একটু পুরন্দর ভাটের কবিতাগুলো শুনিয়ে দিয়ে যেতেন। যাই হোক, আমি রাজনৈতিক নেতাদের কথার উত্তর দেব। আমি যারা রাজনৈতিক বিশ্লেষকের মুখোশ পরে একদম বিবেকের ভূমিকায় নেমেছেন তাদেরকে একটু স্মরণ করিয়ে দেবো। এদের বক্তব্যগুলো যদি একটু এই পানিহাটি থেকে শুরু করে যেদিন শেষ দিন পর্যন্ত পুরুলিয়াতে আমাদের একজন মাহাতো ভাই মারা গেছে, তাদের যদি এই বক্তব্যগুলো শুনতে পেতাম তখন ভালো লাগতো। তখন শুনতে পাইনি। দিস ইজ আনফর্চুনেট। এবং এরা বাংলায় থাকে, বাংলার খায়, বাংলার পড়ে, আর বাংলার বিরোধিতা করে। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। জগৎ শেঠরা চিরকাল ছিল, থাকবে, কিন্তু মনে রাখবেন জগৎ শেঠদের কেউ মনে রাখে না। সবচেয়ে বড় সর্বনাশ তো বাঙালির ঘাড়ে আপনারা। বলবো আপনার বক্তব্য শেষ করুন। বলছি বক্তব্য শেষ হলে আমি আসবো। সুদীপ বলো প্লিজ।
আমি বলছি ঠিক আছে, কিন্তু কি করা যাবে, এত অসহিষ্ণু, এত অধৈর্য, তারপরে আবার এত মহামহিমদের বক্তব্য। না, কিন্তু একটা যেটা আমি বলি যে এই যে সুদীপ, একটা জিনিস দেখো, এই যে সাংবিধানিক কোনো একটা কাজ করবার ক্ষেত্রে এই যে নন কোঅপারেশন, এটা তো খুব পরিষ্কার। আর মৃত্যুর কথা না, এই গ্রুপ বি গভর্নমেন্টের স্টাফ কত ছিল, কত লক্ষ স্টাফ কাজ করেছে? আমি সেটা বলছি না, সরকারি কর্মচারী আর দল তো আলাদা ভাই, এটা তো তুমি জানো। একটা দল তার প্রধান, একটা দল তার প্রধান যখন বলছেন আমি এসআইআর হতে দেব না বা এসআইআর করা উচিত নয় বা এসআইআর এর বিরুদ্ধে সমস্ত, আমার কথা হচ্ছে এটা কি কোঅপারেশন বলবে? সাধারণ সম্পাদকের প্রেস কনফারেন্সে আপনাদের চ্যানেলের প্রতিনিধিরাও থাকেন, তাদের থেকে একটু জেনে নিন। তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের বক্তব্য এসআইআর এর পদ্ধতি নিয়ে, আমাদের বক্তব্য এসআইআর এর সময়কালটা নিয়ে, আমাদের বক্তব্য যে কাজটা 1.5 বছর ধরে বা 1 বছর ধরে 2 বছর ধরে করা যেত, সেই কাজটাকে যখন 2.5 মাসে করতে যাওয়া হয় তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। তাই আমরা এটাকে বলছি আনপ্ল্যান্ড এসআইআর, এবং এই আনপ্ল্যান্ড এসআইআর এর দায়টা নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিতে হবে। এবং আমি এখানে যখন আমি পলিটিক্যাল পার্টির বক্তব্যে আসি, আমি অ্যানার্কিস্টদের কথার কোনো উত্তর দেবো না। আমি শুধু এটুকুই বলবো যে বিজেপির প্রতিনিধি বলছিলেন, আমি শুনছিলাম যে বাংলায় কতগুলো কোথায় ইন্ডাস্ট্রি হয়েছে, কি হয়েছে না হয়েছে, কত ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়েছে। 15টা নাম বলবো, আমি 150টা নাম বলবো 15 বছরে। যদি আমাকে শোনার সময় দেন আমি 150টা নাম বলে দেবো এখানে বসে, একদম 15 বছরে হয়েছে। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল হাব থেকে শুরু করে বাংলায় যে ইন্ডাস্ট্রিয়াল মানে হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যে পার্কগুলো নতুন করে হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা ঝাড়গ্রাম হোক, জিন্দালদের কোথাও হোক, কোথাও পানাগড়ে হোক, কোথাও আম্বুজার হোক, সেগুলো আছে। যাই হোক, কিন্তু কারা বলছেন এই কথা? যারা 2014 সালে বলেছিলেন বছরে 2 কোটি করে চাকরি দেবেন। আপনি আচরি ধর্ম, আগে আয়নার দিকে তাকিয়ে একটু বলুন কত চাকরি নিয়েছেন। আপনারা তো বাংলায় শিক্ষকদের চাকরি নিয়ে বড় বড় কথা বলেন। ত্রিপুরায় প্রতিশ্রুতি কি দিয়েছিলেন? 10,323 জন শিক্ষক, সেই শিক্ষকদের কান্না আমরা নিজের কানে শুনে এসেছি। আমরা জানি বাংলা বলে প্রতিবাদ আন্দোলন হয়, ধর্মঘট, রাস্তা অবরোধ হয়, ত্রিপুরায় হয় না, বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয় না। তার কারণ সেখানে ডেমোক্রেসির বিন্দুমাত্র বেঁচে নেই। সুতরাং আমি বলবো যে আগামীকাল সারা দেশের চোখ থাকবে এসপ্ল্যানেডের দিকে, মেট্রো চ্যানেল একেবারে। কালকে কি ঘোষণা হয় সুদীপ, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তের একটা বড় খবর আমাদের কাছে আসছে, আমরা সেটা একটু দেখাই। এই মুহূর্তে আমরা জানতে পারছি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি তার পদ থেকে ইস্তফা দিলেন। এই মুহূর্তের বড় খবর, বিগ ব্রেকিং, পদত্যাগ করলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিছুক্ষণ আগেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন, এরকমটাই খবর। পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস। রাজ্যের রাজ্যপাল ছিলেন 2017 সাল থেকে খুব সম্ভবত ছিলেন তিনি, এবং এরপরে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতির কাছে। এই মুহূর্তে বড় খবর যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে। চল্লিশ মাস পরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন এবং পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন। এখন বর্তমানে সিভি আনন্দ বোস দিল্লিতেই রয়েছেন। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শান্তন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তন, কারণ জানতে পারা যাচ্ছে যেটি কোন কারণের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগপত্র দিলেন? দেখো, একেবারে এই যে দিল্লি থেকে কিন্তু নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি 2022-এর 17 নভেম্বর থেকে কিন্তু রাজ্যের দায়িত্বে ছিলেন এবং রাজ্যের রাজ্যপাল হিসাবে তিনি দায়িত্বে ছিলেন। এর আগে তিনি আইএস অফিসার হিসেবে কাজ করেছেন, একাধিক দপ্তরের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর যে বাংলার রাজ্যপাল বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এবং ইতিমধ্যেই সূত্রের খবর যে তিনি দিল্লিতে রয়েছেন এবং দিল্লি থেকেই কিন্তু তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। কিন্তু ঠিক কি কারণে পদত্যাগ করেছেন সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং রাজভবন থেকেও কিন্তু সেটা স্পষ্ট করা হয়নি। এবং কিছুদিন আগেই আমরা জানি যে তিনি রাজভবন থেকে রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন রেখেছিলেন এবং একাধিক বিষয়ে তিনি কিন্তু সরব হয়েছিলেন। হঠাৎ করে তার দিল্লি যাওয়া এবং
দিল্লিতে গিয়েই সেখানে পদত্যাগ করে দেওয়া একটা জল্পনা কিন্তু তৈরি হয়েছে এবং সামনেই নির্বাচন, এবং নির্বাচনের আগে তার হঠাৎ করে সরে যাওয়া, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই একটা বড় জল্পনা, এবং কি কারণে তিনি পদত্যাগ করেছেন সেই বিষয়টা কিন্তু তিনি নিজেও স্পষ্ট করেননি, এবং যে পদত্যাগপত্র পাঠিয়েছেন তাতেও কিন্তু তিনি স্পষ্ট করেন। একেবারেই। এবং অনেকেই মনে করছেন যে তাকে কি পদত্যাগ করতে বলা হয়েছে, চাপ দেওয়া হয়েছে, নাকি তিনি নিজেই ছেড়ে দিয়েছেন, তার নিয়ে কিন্তু একটা জল্পনা ইতিমধ্যেই রয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বাংলার সব থেকে বড় খবর এই মুহূর্তে যে বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস, যার সময়কাল এখনো পর্যন্ত ছিল সবে মাত্র 3 বছর তিনি পূর্ণ করেছিলেন, এবং তার মধ্যেই কিন্তু একদমই তাই, একদম। সায়ন্তন, আমরা বুঝতে পেরেছি, সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আজকের হাল্লা বলে ফিরে আসবো, সঙ্গে থাকুন। এই আলোচনা এবার মনিদার কাছে আসার সময় মনিদা নিজেও বলছিলেন সুদীপের কথার সময় কিছু বলবেন। বিষয় দেখো, যেটা প্রথম থেকে আসছে যে তোমাদের এসআইআর ভালো লাগেনি, তোমরা সুপ্রিম কোর্টে গেছো, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, এইবার এসআইআর বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। আমি বারবার বলছি যে এসআইআর ইস্যুটাকে ভোট পর্যন্ত টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, এটা যেন থিতিয়ে না পড়ে। যেমনভাবে বিহার ইলেকশনে কংগ্রেস করেছিল, বিহার ইলেকশনে দেখেছিলাম কংগ্রেস এই এসআইআর নিয়ে রাস্তায় নেমে হইচই অনেক কিছু করলো। যেমন ইলেকশনটা শেষ, রাহুল গান্ধী ফরেনে ঘুরতে চলে গেল, ইস্যুটা দেখো এখন আর কংগ্রেসের মুখে এসআইআর নিয়ে কোনো কথাই হবে না। কোনো বিহারের একটা লিডারকে বিহারের ইলেকশন রেজাল্ট বেরোনোর পরে একটা প্রেস আন্দোলন তো দূরের কথা, একটা প্রেস কনফারেন্স করতে শুনে গেছে। সুতরাং তৃণমূল কংগ্রেসও এখানে তাই করছে। একটা ন্যারেটিভ, যেটা আমাদের সুদীপের কথায় রাজনৈতিক বিশ্লেষকও বললেন, দেবাশিসও বললেন যে মুসলিম বিরোধী, তারপরে যখন সেটা খেকেও হয়ে গেল, এখন বলছে সাধারণ মানুষের কথা। রাজীব কুমার এক্সাম্পল, রাজীব কুমার সাধারণ মানুষ নয়। এখন বিষয় যেটা, আমি দুটো ইস্যু বলবো। 110 দমদম উত্তরের 3 নম্বর ওয়ার্ডে 81 নম্বর বুথে একটি বুথে 45 জনের নাম বাদ গেছে, এবং অনেকের নাম বাদ গেছে যার ফ্যামিলির 4 জন ফ্যামিলি মেম্বার, হয়তো 4 জন, 3 জন আছে, একজনের নাম হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা রাস্তায় নিয়ে চলো এসআইআর নির্বাচন কমিশনের পিটিয়ে আসি, লোকে বিডিও অফিসে গিয়ে ঝামেলা করে আসি। তারা আবার অনলাইনে অ্যাপ্লাই করছে কাজ, যারা সাহায্যকারী তারা সাহায্য করছে, আমরা সাহায্য করছি, পাশে আছে। তৃণমূল কংগ্রেস যদি প্রথম থেকে এই কাজটা করতো, লোকে না উস্কে দিয়ে, তাহলে কিন্তু এই প্রবলেমটাই থাকতো না। আজকে বারবার শুভেন্দুদার কথা বলছে, শুভেন্দুদা 1 কোটি 20 লক্ষ লোকের নাম বাদ যাবে বলেছিল। আচ্ছা, এই কথাটা তো মমতা ব্যানার্জিও বলেছে, তাহলে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে বলতে হবে। আর আরেকটা জিনিস যেখানে আমি লক্ষ্য করলাম এখানে, যে সিএ নিয়ে আমরা প্রথম থেকে বলছি, মেমারিতে আজকেও 21 জনকে সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে, সিএ করতে হবে। সিএর বিরোধিতা, সিএ পার্লামেন্টে পাস হয়েছে, এরকম নয় যে কেউ ঘরে বসে পাস করে দিয়েছে, একটা নোটিফিকেশন জারি করে দিয়েছে। তো সুতরাং যা করার সেইটা করবে, কিন্তু বারবার অনুরোধ, যে যেটা সুদীপ বললো যে এসআইআর কাজ নির্বাচন কমিশনের, সাধারণ রাজনীতি নেতারা করবে না, রাজনীতি কেন মমতা ব্যানার্জি ভূমিকা পালন করবে। একেবারে খুব ছোট্ট করে অমিতাভদা কিছু রিয়াকশন দেবেন মনে, হাতে আর একদম সময় নেই। অমিতাভদা প্লিজ ছোট্ট করে একদম। হ্যালো অমিতাভদা। হ্যাঁ, আপনি তখন বলছিলেন সুদীপের বক্তব্যের পর বলবেন প্লিজ। হ্যাঁ, নিঃসন্দেহে সেটা হচ্ছে দুটো জায়গা। প্রথম কথা, আমার মনে হয় আমরা একটু স্যাক্রিফাইস করে ওনাকে মিনিট খানেক সময় দিতে পারি, যে 150টা নতুন শিল্পের কথা উনি বলছিলেন, তার তালিকাটা উনি পেশ করুন। আমি চ্যালেঞ্জ করছি, প্রয়োজনে আমি পদত্যাগ করব। 2, এই যে গোটা সামগ্রিক পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা আমি আবারও বলছি, এটা ম্যান মেড ডিজাস্টার, পরিষ্কার অপপ্রচারের মাধ্যমে তৈরি করা বিভ্রান্তি। আমরা আমাদের সচেতনতার সঙ্গে দায়িত্বটা পালন করলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। আমি কিন্তু বলবো, হ্যাঁ বলুন। না, উনি কোন পদে আছেন? উনি অনেক কথা বলে গেছেন। স্বাভাবিকভাবেই এই গোটা প্রক্রিয়াটার মধ্যে রাজনৈতিক সদিচ্ছা যাকে বলে, গণতন্ত্রকে সফল করবার জন্য রাজনৈতিক সদিচ্ছা যাকে বলে, সেই সদিচ্ছার অভাব প্রতিটি রাজনৈতিক দলের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি। কে কি স্বার্থে এই এসআইআর দেখছেন, সেইটা রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। শেষ পর্যন্ত সংকীর্ণতাগুলো খুব তাড়াতাড়ি আমি একটা কথা বলবো, একটু আগে মণিকাঞ্চন বাবু একটা কথা বললেন যে কংগ্রেস নাকি বিহারে আর আন্দোলন করে না। আরে ইলেকশন মিটে গেলে আপনারাও তো সিএ, এনআরসি, এসআইআর নিয়ে মুখ চুপ করে বন্ধ হয়ে থাকেন। যেখানে ভোট
সেইখানেই আপনাদের চলে আসে, ভোটে দিল্লি থেকে চলে আসে। আর আই থিংক হি ইজ ট্রাইং টু সেভ সিপিআই এন্ড বিজেপি অলসো। দায়িত্ব পালন করুন। ওই অমিতাভ বাবু আজকে হাতে সময় নেই, আজকে শেষ করতে হবে। আমি সুদীপকে ধন্যবাদ দেব, মনিদাকে, লিপিকাদিকে এবং অমিতাভদাকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আগামীকাল আরও স্পষ্ট হবে যে তৃণমূলের দৃষ্টিভঙ্গি কি, তারা কি বলছেন, কারণ আগের থেকে অলরেডি ঘোষণা হয়েছে আগামীকাল থেকে দলের রূপরেখা ঘোষণা হবে। তবে এসআইআর কাজ কোন পথে যাবে সেটা সময় বলে দেবে। আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় কজন বাদ পড়বেন আর কজন থাকবেন সময় বলবে। আজকে এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নমস্কার।